কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা জায়গা জমি ভূমি ক্রয় করার পূর্বে গুরুত্বপূর্ণ পাঁচটা কাজ বা গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় যেটা আমাদের লক্ষ্য রাখা দরকার। কারণ জীবনের যে পেশায় আমরা থাকি, যেখান থেকে টাকা পয়সা ইনকাম করি, আমরা চাই যে একটা প্রপার্টি, সম্পত্তি, প্লট অথবা ফ্ল্যাট, যে কোনো জায়গা জমি ক্রয় করে রাখার জন্য, যেইটা একটা ক্যাপিটাল গেইন দিবে আমাদেরকে ভবিষ্যৎ জীবনে সিকিউর করার জন্য। কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে একটা ভূমি ক্রয় করার ক্ষেত্রে কি কি জিনিসগুলো গুরুত্বপূর্ণ এটা না জানার কারণে আপনার কষ্টার্জিত টাকা দিয়ে যেই জমিটা কিনতেছেন, পরবর্তীতে দেখা যায় যে সেটার মধ্যেই বিরোধ। তো চলেন আজকের আলোচনা থেকে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটা জিনিস দেখার চেষ্টা করি। এই পাঁচটা জিনিস আপনি চাইলে নিজেও যাচাই বাছাই করতে পারেন, অথবা যারা জানে এদের মাধ্যমে যাচাই বাছাই করার পরে আপনি অবশ্যই অবশ্যই সম্পত্তিটা নিবেন। তাহলে নিজের মনের মধ্যে এই প্রশ্নটা করবেন যে আপনি যেই জমিটা বা ফ্লটটা নিতেছেন এটার মধ্যে এই জিনিসগুলা ঠিক আছে কিনা। যদি এগুলা ঠিক না থাকে তাহলে ওই প্রপার্টি আপনার নেওয়া যাবে না। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আশা করি আমাদের পেজটা শেয়ার করবেন, যাতে যারা জানে না তারা আরো ভালোভাবে জানতে পারে ভূমি রিলেটেড বিষয়গুলো। তাইলে জমি কেনার আগে গুরুত্বপূর্ণ পাঁচটা জিনিস। এক নাম্বার জিনিস যেটা, সেটা হচ্ছে সম্পত্তির দখলটা। গুরুত্বপূর্ণ জিনিসটা মানে যে জায়গাটা আপনি দেখে আসছেন আপনি ক্রয় করবেন, সেটাকে আমরা বলি যে সম্পত্তির দখল। এখন এই দখলটা যিনি আপনার কাছে বিক্রি করবে তার বাস্তবে দখল আছে কিনা, তো এটাকে আমরা বলতেছি যে অ্যাকচুয়াল পজেশন তার আছে কিনা। বিশেষত দেখা যায় যে বাবার সম্পত্তি, ভাই এবং বোন মালিক থাকে না, আপনার কাছে বিক্রি করে দেয়, দখল কিন্তু তার নাই। তখন আপনাকে ক্রয় করে ভাইয়ের সাথে গিয়ে মারামারি করতে হয়। তাইলে যদি বিক্রেতার অ্যাকচুয়াল পজেশন না থাকে তাহলে ওই সম্পত্তি ক্রয় করা যাবে না। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি টাকা পয়সা দিয়ে ভেজাল ক্রয় করার কোনো দরকার নেই। তাহলে এক নাম্বার কন্ডিশন হচ্ছে যে জায়গাটা আপনি ক্রয় করবেন নিজে গিয়ে দেখবেন বাস্তবে জায়গাটা ঠিক আছে কিনা এবং অ্যাকচুয়াল পজেশনে আছে কিনা বিক্রেতা। যদি অ্যাকচুয়াল পজেশনে থাকে, শান্তিপূর্ণ দখলে যদি থাকে, তাহলে আপনি পরবর্তী ধাপে যাইতে পারেন। পরবর্তী ধাপ বলতে এখানে যেটা বোঝায়, যেই জায়গাটা আপনি দেখে আসছেন বাংলাদেশে কিছু দলিল আছে, খতিয়ান আছে, নকশা আছে, এইগুলা মোতাবেক ওই জমিটা কিনা। অনেক ক্ষেত্রে যেটা হয় যে বাস্তবে মালিকানাটা 100% ক্লিয়ার, কিন্তু সম্পত্তিটা দেখা যায় যে মোটামুটি পিছনের দিকে, কিন্তু আপনার কাছ থেকে রাস্তার পাশেরটা দেখিয়ে তারা টাকা পয়সা নিচ্ছে। তো এই জন্য আপনি যদি নকশা বুঝেন বা একজন সার্ভেয়ারের মাধ্যমে আপনি নকশা মোতাবেক ওই জায়গাটাই কিনা যেটা আপনি ক্রয় করতেছেন, এইটা আপনি যাচাই বাছাই করে নিতে পারেন। এখন আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের মাধ্যমে খুব সহজেই কাজটা করা যায়। এটার জন্য আপনি চাইলে প্যান্টাগ্রাফ বলে একটা শব্দ আছে, এটাও করে নিতে পারেন। এর মাধ্যমে গত 100 বছরে ওই জায়গাটাই আসলে নকশা মোতাবেক ওই জায়গাটা কিনে এটা কনফার্ম হওয়া যায়। তাহলে শুধু জায়গা কিনা বড় কথা না, এই দখল দেখাটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যাকচুয়াল পজেশন আর একটা হচ্ছে যে প্রপার পজেশন, যেটা নকশা মোতাবেক ওই জায়গাটা। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে জমির দখলের দিক থেকে আপনার কোনো আর ভেজাল হবে না। এরপরে আপনি যখন সেটা ক্রয় করার চেষ্টা করবেন, আমরা প্রাথমিকভাবে বলি যে আপনি বায়না করার পরে সেই সম্পত্তি দখলে নেবেন, চতুর্দিকে বাউন্ডারি দিয়ে দিবেন, অথবা আপনি সেখানে পৃথক করবেন যাতে মানুষ জানতে পারে এটা আপনি নিতেছেন, এইরকম। কারণ সম্পত্তিটা বংশ পরস্পরায় থাকবে, বিরোধ থাকলে কিন্তু আপনার হয়তো রাজনৈতিক ক্ষমতা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তার রাজনৈতিক ক্ষমতা ছিল, আজকে কিন্তু সে নাই। তো এরকম বিরোধপূর্ণ যেগুলো দখল করছিল সেগুলো কিন্তু আজকে তাদের দখলে নাই। তো এই জন্য আপনি কোনো বিরোধপূর্ণ জায়গা কিনবেন না, আপনি সকল শান্তিপূর্ণ বাস্তব দখল দেখে, নকশা মোতাবেক দখল দেখে শান্তিপূর্ণ দখলে আছে এইরকম সম্পত্তি ক্রয় করার চেষ্টা করবেন। মনে রাখবেন, বাজারে ফ্রি বলে কিছু নাই, কম দাম বলে কিছু নাই। বাজার মূল্যে সম্পত্তি ক্রয় করবেন, নিশ্চিত নিরাপদে থাকবেন। সেটা ভিন্ন জিনিস, আপনি আইন কানুন জানেন, আপনি সম্পত্তির ব্যবসা করবেন, তখন ভেজালটিয়া জমি কিনবেন কম দামে, 50% মার্কেট রেটে। যদি 1 কোটি টাকা সম্পত্তির দাম হয়, আপনি 50 লাখ টাকা দিয়ে কিনবেন। যেখানে ভেজাল আছে, দখলে বিরোধ আছে, মালিকানায় সমস্যা আছে, তখন আপনি 10-20 লাখ টাকা খরচ করে মালিকানা ক্লিয়ার করে সেটা পরবর্তীতে ভালো দামে বিক্রি করতে পারবেন। কিন্তু এটা সাধারণ ব্যক্তিদের জন্য না। এখন আসি ওই সম্পত্তিটার মালিকানা বা ওনারশিপ জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। বাংলাদেশের প্রেক্ষাপটে ওনারশিপের মধ্যে দুটো জিনিস চলে আসে, একটা হচ্ছে সম্পত্তির দলিল যেটাকে আমরা বলতেছি যে ডিড, আর একটা হচ্ছে আমাদের খতিয়ান।
এই দুটার মধ্যে বাংলাদেশে অনেক প্রকার কনফিউশন আছে, তবে এতটুকু মনে রাখেন, এক নম্বর কথাটা হচ্ছে দলিলই হচ্ছে একমাত্র মাধ্যম যার মাধ্যমে আপনি মালিকানা অর্জন করতে পারেন, হস্তান্তর করতে পারেন। কিন্তু আমাদের গত ১০০ বছরের ভূমি ইতিহাস দেখলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু যে সম্পত্তিগুলো বংশ পরস্পরে চলে এসেছে, যেহেতু আমরা কি করেছি ১৯৫০ সালে জমিদারি প্রথা বাতিল করেছি, তো এই জন্য অনেকের কাছে দলিল নাও থাকতে পারে, কিন্তু সে সম্পত্তির খতিয়ানে মালিক হইতে পারে, সিএস খতিয়ানে মালিক, এসএ খতিয়ানে মালিক, তার কাছে দখলে আছে। এমন কোনো সম্পত্তি কিনবেন না যেটা তার দখলে নাই কিন্তু সিএস খতিয়ানে সে মালিক, তার দখলে নাই এসএ খতিয়ানে সে মালিক, এগুলোর কোনো লাভ হবে না। তাহলে আমরা দলিল সেই খতিয়ানটাকে বলবো যেটা তার পিতৃপুরুষের সম্পত্তি। সিএস খতিয়ানে তার পিতার নাম আছে, এসএ খতিয়ানে তার পরবর্তী প্রজন্মর নাম আছে, তার পরবর্তী খতিয়ানে তার পরবর্তী প্রজন্ম আছে, সেখানে দলিল লাগবে না। সেখানে এই সিএস এসএটাই একটা রেকর্ডীয় খতিয়ান হিসাবে একটা মালিকানা প্রমাণ করে, এটাকে চ্যালেঞ্জ করার মতো কোনো সুযোগ নাই। চ্যালেঞ্জ করার সুযোগ থাকে আমরা জানি ওই যে তামাদি আইনের ২৮ ধারা বলে একটা ধারা আছে, যে আপনার প্রপার্টি যদি কেউ বেদখল করে দেয়, আপনাকে জবরদস্তমূলক দখলে রাখে, তাহলে আপনি ১২ বছরের মধ্যে মামলাটা করতে হবে। না করলে আপনার মূল দলিল, অরিজিনাল দলিলেরও মালিকানা চলে যায়, কিছুই করার নেই। এখন বাংলাদেশে অনেক প্রকার খতিয়ান আছে, আপনি যদি জানতে পারেন ভালো। সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, এখন চলতেছে বাংলাদেশ খতিয়ান। যদি নাও জানেন কোনো সমস্যা নেই, জাস্ট এতটুকু মনে রাখবেন যে গত ১০০ বছরে এই সম্পত্তির মালিকানার মধ্যে ধারাবাহিকতা আছে কিনা, মানে এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে ই হচ্ছে কিনা, নাকি এর পরে সি চলে আসছে, মাঝখানেটা বাদ গেছে। তো এগুলো যারা দলিলপত্র পড়তে পারেন, বুঝতে পারেন, দলিল লেখক আইনজীবী আছে, প্রয়োজনে ৪-৫ হাজার ১০,০০০ টাকা দিয়ে তাদের কাছ থেকে 100% মালিকানার খতিয়ানের মাধ্যমে ওনারশিপটা যাচাই করে নেবেন। এরপরে চলে আসি, সেটা হচ্ছে দলিল। তো মনে রাখবেন আমরা যেটা বললাম, দলিলের মাধ্যমে এই যে যিনি রেকর্ডীয় মালিক, উনি যখন বিক্রি করবেন একটা দলিলের সৃষ্টি হবে, অথবা আপনি সম্পত্তির মালিক হইছেন, একটা দলিল সৃষ্টি হবে। তো এই দলিলগুলা বাংলাদেশে কিছু দলিল ২ নাম্বারই হয়। তো এগুলা ১ নাম্বার যাচাই করার পদ্ধতি হচ্ছে যে দলিলটা উনি দিল তার কাছ থেকে পুরাতন মালিকের যত দলিল পাওয়া যায় এগুলো সংগ্রহ করা, সংগ্রহ করে এই দলিলের মাধ্যমেও গত ১০০ বছরের মালিকানা ঠিক আছে কিনা, মানে এর পরে বি এর কাছে বিক্রি হয়েছে কিনা, বি এর পরে সি, সি এর পরে ডি কিনা, নাকি এর পরে সি চলে আসছে, মাঝখানে বি বাদ গেছে, এরকম যাতে না হয়। এই দলিলগুলো অথেন্টিক কিনা এগুলোর জন্য যে সাব রেজিস্ট্রেশন অফিসে যদি আমরা তল্লাশি দেই, ১২ বছর বা ২৫ বছরের তল্লাশি দিলে আপনি বুঝতে পারবেন। এখন পর্যন্ত অনলাইনে দলিলগুলো আসে নাই, হয়তো ২০৩০ সাল পর্যন্ত চলে আসবে, হয়তো তখন আমরা আরো স্বচ্ছভাবে দেখতে পারবো। তাহলে বাস্তব দখলটা, নকশা মোতাবেক দখল দেখলেন, খতিয়ানে মালিকানা ঠিক আছে দেখলেন, দলিল মোতাবেক ঠিক আছে দেখলেন, বা কারো মাধ্যমে করাইলেও তাকে জিজ্ঞেস করবেন যে এই পয়েন্টগুলো ঠিক আছে কিনা। আপনার প্যারামিটারের মধ্যে না আসলে অযথা টাকা নষ্ট করার কোনো লাভ নাই। এখন এই সমস্ত কিছু ঠিক থাকার পরেও মালিকানা ঠিক আছে, দখল ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, অনেক সাধারণ ভূমি কিছু আইনের কারণে সেখানে তার মালিকানাটা ত্রুটি থাকে, মালিকানা পরিপূর্ণ হয় না, কাগজে জালিয়াতি থাকে। তো এইটা যারা আইন বুঝেন তারা বলতে পারবেন যে আপনার প্রপার্টিটার মধ্যে আসলে সমস্যা আছে কিনা। আবার সরকার মাঝে মধ্যে বিশেষ কিছু আইন করে দেয় নানা প্রকার কারণবশত, যেমন সরকার অধিগ্রহণ করতে পারে। এটা ছাড়া নানা প্রকার কারণবশত সরকার জমি বিক্রি করা বন্ধ করার আইন করে দিতে পারে। তাহলে সাধারণ এবং বিশেষ আইনে সম্পত্তিটার অবস্থাটা কি, এইটাও একটু আপনাকে খোঁজ কিন্তু নিতে হবে, না হলে প্রতারিত হবেন। খাস জমি কিনবেন, অর্পিত জমি কিনবেন, পরিত্যক্ত জমি কিনবেন, তো দালাল আইনে কর্তৃক সম্পত্তি কিনবেন, তখন আপনি ঠকবেন। তাহলে এই জিনিসগুলা একজন আইনজীবী ভালো বলতে পারবে। এখন আসি আমরা যেটা, সেটা হচ্ছে যে আরো ২টা জিনিস, তাহলে ৩টা জিনিস আমরা ক্লিয়ার হইলাম। ৪ নাম্বারে হচ্ছে উপরের সমস্ত কিছু ঠিক থাকার পরেও জমি হস্তান্তরের যোগ্যতাটা আপনার থাকতে হবে। যেমন ধরেন যে আপনি 100% পিওর মালিক, বিক্রেতা মালিক, কিন্তু উনি ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছে, তাহলে তার সম্পত্তির উপর একটা চার্জ আরোপ করা হয়েছে, একটা লোন নেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত লোনটা ক্লিয়ার না হচ্ছে অথবা ব্যাংক এনওসি না দিচ্ছে, এটা হস্তান্তর করা যাবে না। তাহলে এই রকম যদি আপনি বন্ধককৃত সম্পত্তি আপনি বায়নামা দলিলও করেন, হেবা দলিলও করেন, যে কোনো দলিল করেন, ওই দলিলটা সাবসিকুয়েন্ট দলিলটা অবৈধ। আমাদের সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২-র মধ্যে ওই কথাটা স্পষ্ট বলা আছে, মর্গেজকৃত সম্পত্তি দ্বিতীয়বার মর্গেজ করা যাবে না, বিক্রি করা যাবে না, প্রথম মর্গেজ গ্রহীতার অনুমতি ছাড়া, করলে ওই দলিলটা বাতিল। একই রকম ভাবে হয়তো উনি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছে, আবার আপনার কাছে বিক্রি করতেছে,
তাইলে একটা বৈধ দলিল করার অভিজ্ঞতা কিন্তু তার ক্ষমতা কিন্তু নাই, কারণ যতক্ষণ পর্যন্ত উনি পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা আইনগতভাবে বাতিল না করতেছেন বা বাতিল না হয়ে যাচ্ছে, জমির মালিকও জমি বিক্রি করতে পারবে না। তাহলে জমি হস্তান্তরের যোগ্যতাটা কিন্তু থাকতে হবে। এরপরে চলে আসি যেই মালিকানা হস্তান্তরের যোগ্যতা, যিনি এখন সম্পত্তির মালিক, প্রপার সবকিছু ঠিক আছে, দখল ঠিক আছে, দলিল ঠিক আছে, খতিয়ান ঠিক আছে, আইনগত ঠিক আছে, যিনি বিক্রি করবেন ওনার বয়স 15 বছর। কারণ বাংলাদেশের আইনে যেটা হয় সেটা হচ্ছে যে একজন নাবালক সম্পত্তি অর্জন করতে পারে কিন্তু বিক্রি করতে পারে না। তাইলে নাবালকের সম্পত্তি আপনি কিনতে পারবেন না, পাগলের সম্পত্তি কিনতে পারবেন না, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কিনতে পারবেন না। এটা ছাড়া আরো নানা প্রকারের রেস্ট্রিকশন আছে। আদিবাসী সম্পত্তি কিনতে স্পেশাল পারমিশন লাগবে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এখন নাবালক যদি হয় সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে বাংলাদেশের ক্ষেত্রে স্পেশাল কিছু পারমিশন দরকার। বাংলাদেশে যেহেতু এখনো মুসলিম আইন প্রযোজ্য, এই জন্য নাবালকের যদি বাবা জীবিত থাকে উনি নাবালকের পক্ষে সম্পত্তি বিক্রি করতে পারেন, আদালতের পারমিশন লাগে না। কিন্তু যদি বাবা না থাকেন, যদি দাদা থাকেন উনিও পারেন। এর বাইরে মা, ভাই, চাচা, খালু এরা পারে না। এদের জন্য দুইটা পন্থা। প্রথমেই নাবালকের জন্য অভিভাবকের জন্য আবেদন করতে হয় যে গার্ডিয়ানশিপ নিবে, বর্তমানে যে আমাদের সিভিল কোর্টে অ্যাপ্লিকেশনটা করতে হয়। যখন গার্ডিয়ান নিযুক্ত হইলে পরে আরেকটা অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করতে হবে যে নাবালকের কোন উপকারার্থে আপনি কোন সম্পত্তিটা কি জন্য হস্তান্তর করতে চাচ্ছেন। আদালত যদি ভালো মনে করে, নাবালকের উপযুক্ত মনে করে, তখনই আপনাকে পারমিশন দিবে। এটা ছাড়া যারা পাগল আছে এদের জন্য লুনেসি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, ওই আইনের অধীনে কমিটি গঠিত হয়, ওই কমিটিরা যদি পারমিশন দেয় তখনই হস্তান্তর করা সম্ভব। তাহলে এই 5টা জিনিস আপনি দখলটা ভালো করে দেখবেন। দখলটা দেখার পরে মালিকানাটা 100% যাচাই করার চেষ্টা করবেন, আইনি দিকগুলো বিবেচনা করবেন। এগুলা করার পরেও ওই সম্পত্তি হস্তান্তরের যোগ্য কিনা ওইটা একটু যাচাই করবেন, বন্ধক আছে কিনা, পাওয়ার অফ অ্যাটর্নি আছে কিনা, এগুলো সাব রেজিস্ট্রেশন অফিসে তল্লাশি দিলে আপনি বুঝতে পারবেন। আর যিনি হস্তান্তরটা করবেন ওনার যোগ্যতা আছে কিনা, কারণ যোগ্যতা না থাকলে মালিক হইলেও সম্পত্তি হস্তান্তর করতে পারে না। আর যে কোনো সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আমরা যেটা বলি, ব্যক্তিগত পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, যে আপনি ধরেন যে রাস্তার পাশে এই জমিটা দেখলেন যে বাস্তব দখল আপনার এইটা, কিন্তু নকশা মোতাবেক অনেক ক্ষেত্রে বাস্তব দখল হচ্ছে যে নকশা মোতাবেক দখল এইটা, তখন মারামারি বাঁধবে, তখন সমস্যা। কারণ পূর্বে হয়তো এই জমিটা টোটাল একটা দাগের মধ্যেই ছিল, ওই জন্য পুরাতন দাগও কিন্তু একই, অথবা নতুন দাগও একই। তো এই জন্য আপনার বাস্তব দখলটা কিন্তু গুরুত্বপূর্ণ, আর এটা শান্তিপূর্ণ কিনা এটা দেখতে হবে। আর সবসময় ট্রাই করবেন যত ভিতরেই জমি নেন যাতে চলাচলের রাস্তা থাকে, যাতে ক্যাপিটাল গেইনটা আপনার জন্য ভালো হয়। নাহলে আপনি জায়গা জমি নিয়ে লাভ করতে কিন্তু পারবেন না। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর আমাদের যে ভূমি রিলেটেড যে বইটা ছিল সাতকাহন, সেটার নতুন সংস্করণ হয়তো আমরা আগামী মাসে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ, কোরবানির আগেই। আগের যে সংস্করণ ছিল সেটা তো সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে, এটা ছাড়া কিছু তথ্য আপডেট এসেছে। তো যারা এই সাতকাহন পুরাতন বইটা চাচ্ছেন এবং ভূমি আইনের সাতকাহন, আগামী মাসে ইনশাল্লাহ আমরা নিয়ে আসব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই ভিডিওটা লাইভে দেখলেন, আশা করি পেজটা শেয়ার করবেন যাতে সবাই ভূমি রিলেটেড জিনিসগুলো দেখে উপকৃত হয়। আসসালামু আলাইকুম।